পৌষ মাসটা শুরু হতেই শীতটাও যেন জাঁকিয়ে পড়েছে। তার মধ্যেই উনুনের পাড়ে বসে কাঁপছিল পূর্ণিমার শাশুড়ি অমলা। সে চোখে ভালো দেখতে পায় না, তাই আগুনের থেকে খানিকটা দূরে পিঁড়ি পেতে তাকে সেখানেই বসিয়ে দিয়েছে পূর্ণিমা। হঠাৎ অমলা তাকে ডেকে বলল, বৌমা, ও বৌমা, মধু এখনো হারানের সাথে বাড়ি ফেরেনি না? এখনো ফেরেনি? রান্নাঘরে হাঁড়িতে ভাত ফোটাতে ফোটাতে কথাটা প্রথমে শুনতে পায়নি সে। তারপর আরও কয়েকবার শাশুড়ির কথা শুনতেই ঘর থেকে বেরিয়ে গিয়ে সে বলল, না মা, ওরা এখনো কেউ ফেরেনি। ফিরলে তো আপনি ওদের আওয়াজ পেতেনি। ও আচ্ছা, তুমি তাহলে মা আমাকে একটু ঘরে নিয়ে যাও। আমি আর আগুনের পাড়ে বসে থাকবো না, রাতও বাড়ছে, সঙ্গে শীতও। আচ্ছা মা। পূর্ণিমা তার শাশুড়িকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে শুইয়ে দিতেই তাদের বাড়ির উঠোনে অন্তদন্ত হয়ে কে যেন ছুটে এলো পূর্ণিমাকে মা মা বলে ডাকতে ডাকতে। পূর্ণিমা তার ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখতে পেল মধু দাঁড়িয়ে রয়েছে। একবার চিৎকার করে দৌড়ে গিয়ে পাশের তুলসী মঞ্চের থেকে প্রদীপটা নিয়ে মধুর শরীরের সামনে বসে ঝুঁকতেই প্রদীপটা হাত থেকে ফেলে দিয়ে চিৎকার করে উঠল পূর্ণিমা। মধুর সারা শরীর থেকে জামা সবকিছুই রক্তে ভিজে উঠেছে। তার সঙ্গে তার পেটের কাছে বিঁধে আছে একটা ছুরি, আর হাতের মধ্যে প্লাস্টিকে থাকা কিছু পুঁটি ও চুনো মাছ। পূর্ণিমা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে বাজার ডিঙিয়ে নদীর চরের দিকে যেতেই সেখানে একটা ভিড় দেখতে পেয়ে তারপর সেই ভিড় ঠেলে এগিয়ে যেতেই নদীর চরে সে দেখল তার স্বামী ছুরিবিদ্ধ অবস্থায় সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। ওঠো না, কি হলো গো তোমার? আমাদের একে সর্বনাশ হয়ে গেল গো। ওদিকে আবার ছেলেটাও। সে কথাটা বলে একবার তার চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে থাকা সকলের মুখের দিকে তাকিয়ে সেই আর্তনাদের স্বরেই বলল, তোমরা কেউ জানো গো? কেউ জানো কারা করেছে এমনটা? ভিড় থেকে একটা লোক তাকে বলল, বোধহয় চানু রায়ের লোকেরা হারানকে মেরেছে। গত সপ্তাহে তো তারই আড়তে নদীর মাছ বেচতে এসে মাছ নিয়ে প্রথমে ঝামেলার পর টাকা পয়সা নিয়ে ঝামেলায় হারানকে সে বলেছিল না সে দেখে নেবে, তাই হয়তো সে এই কাজ করিয়েছে তার লোকজনদের দিয়ে। হয়তো বহুদিন ধরে সে এই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু আজ তাকে সন্ধ্যের সময় একা পেয়ে এই কাজ করেছে। আর তাছাড়া চানু রায়ের সঙ্গে সব সময় থাকা একজন লোককেও আমি দেখেছি পালিয়ে যাওয়ার সময়। লোকটার কথা শুনে যেন পূর্ণিমার সদ্য ছলছল করে ওঠা চোখ দুটো আরো তীক্ষ্ণ হয়ে উঠল রাগে। সে তার স্বামীর শরীরের মধ্যে বিদ্ধ রক্ত মাখা ছুরিটা তার হাতের মধ্যে নিয়ে নদীর ওপর দিয়েই দৌড়তে লাগলো চানু রায়ের মাছের আড়তের দিকে। সেখানে উপস্থিত সকলেও তার পিছু নিয়ে দৌড়তে লাগলো তার সঙ্গে। চানু রায়ের মাছের আড়তের মধ্যে ঢুকে তার নাম ধরে কয়েকবার চেঁচাতেই চানু রায় এসে দাঁড়ালো তার সামনে। তাকে দেখে পূর্ণিমা চিৎকার করে বলল, এই চানু রায়, আমার স্বামী আর আমার ছেলেকে কেন মেরেছিস তুই? বল, আমিও তোকে বাঁচতে দেব না, তোকে আমি শেষ করে দেব। চানু রায় তার কথা শুনে একবার একটা শোকগ্রস্ত গলায় তাকে বলল, কি আর করা যাবে বল পূর্ণিমা, তোর স্বামী আর ছেলের যাবার সময় বোধহয় বড্ড তাড়াতাড়ি হয়ে এসেছিল, তাই হয়তো। চানু রায়ের এই কথা শুনে যেন আগুনে ঘি নিক্ষেপ হলো। শোককাতর পূর্ণিমা যেন আরো হিংস্র গলায় তাকে বলল, শয়তান কোথাকার! হ্যাঁ? নিজে আমার স্বামী ছেলেকে খুন করে এখন ভালো মানুষের নাটক করা হচ্ছে। হ্যাঁ? তোকে আমি এক্ষুনি শেষ করে দেবো, এক্ষুনি শেষ করে দেবো শয়তান। এই বলে চানু রায়ের দিকে হাতে থাকা রক্ত মাখা ছুরিটা নিয়ে সে এগিয়েই যাচ্ছিল। কিন্তু হঠাৎ তার আগেই পেছন থেকে কে যেন একটা মাছ কাটার আঁশবটি দিয়ে পূর্ণিমার মাথায় সজোরে আঘাত করে তার মাথাটাকে দুভাগ করে দিল। একেবারে চোখের নিমেষে পূর্ণিমার জোরালো চিৎকার আর থিকথিকে রক্ত যেন নদীর স্রোতের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো।
তার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে দুদিকে যেন ঝুলে গেল। আর্তনাদ করতে করতে নিজের মাথার ভেতর থেকে সেই আঁশবটিটাকে তুলে নেবার একটা চেষ্টা করলো পূর্ণিমা, কিন্তু প্রথমবার ব্যর্থ হলেও পরের বার সে হ্যাঁচকা টানে তার নিজের দ্বিখণ্ডিত মাথার মধ্যে গেঁথে থাকা সেই আঁশবটিটাকে তুলে নিয়ে তার নিজের হাতের মুঠির মধ্যে ধরে ছটপট করতে করতে ধীরে ধীরে তার হাত পায়ের অঙ্গ সঞ্চালন থামিয়ে দেয়। চানু রায়ের আড়তের দিকে যারা আসছিল তারাও সকলে আড়তের ভেতর থেকে আসা পূর্ণিমার সেই আর্তনাদের চিৎকার শুনে পিছিয়ে গেল বাজারের দিকে। চানু রায় হাসতে হাসতে একবার ঝুঁকে গিয়ে বসলো পূর্ণিমার সেই মৃতদেহটার সামনে। তারপর সে হাসতে হাসতে বলল, বড্ড দেমাগ শালীর। যা, এখন স্বামী সন্তানের পাশে শুয়ে ঘুমো শান্তিতে। এই বলে সে পূর্ণিমার পেছনে দাঁড়িয়ে থাকা তার আড়তের কয়েকজন লোককে চোখের ইশারায় বলল, যা, আর দেরি করিস না তোরা। আর কেউ বেশি কথা বলতে এলে তাকেও ওদের কাছেই পাঠিয়ে দিস। যা। লোকগুলো তার কথা শুনে সকলে চলে গেল। তারপর তাদের সকলের হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে সবাইকে বলতে লাগলো কেউ যেন মুখ না খোলে। তাদের তিনজনের মৃত্যুর জন্যই চানু রায় যে দায়ী সে কথা যেন কেউ কাউকে না জানায়, না হলে তাকেও একইভাবে মরতে হবে। রাগে গজগজ করতে করতে টেবিলে বসে গতকাল থানায় গিয়ে কাগজটা সদ্য লিখতে বসেছিল গ্রামের অরুণ মাস্টার। তবে সে জানতো না হারান জেলের বউটাও ইতিমধ্যেই খুন হয়েছে। খানিকক্ষণ আগেই সন্ধেবেলা নদীর চড়ের বাজারের দিকে যেতেই নদীর দিকে ভিড় দেখতে পেয়ে সে বাকিদের সঙ্গে গিয়ে দেখে গ্রামের হারান জেলেকে কে যেন ছুরি দিয়ে খুন করে ফেলে রেখেছে সামনে। তার সঙ্গে এই কথাও সে শুনেছে ভিড়ের মধ্যে থেকে একজন পান বিক্রেতা মহিলাও তাকে বলেছে যে শুধু নাকি হারান জেলে নয়, তার ছোট ছেলেকেও নাকি খুন করেছে চানু রায়ের লোকেরা। অরুণ মাস্টারমশাই তার কথা শুনে আর নিজের মেজাজ ধরে রাখতে পারলেন না। সকলের সামনে গিয়ে বলেই দিলেন যে আপনারা থানায় গিয়ে কেন ডায়েরি করছেন না। কিন্তু থানায় ডায়েরির কথা শুনেই সেখান থেকে একে একে সকলেই চলে গিয়েছিল। তবে অরুণ মাস্টারমশাই বিষয়টাকে একেবারে ছেড়ে দেননি। চানু রায় প্রভাবশালী তা তিনি জানেন, এবং তিনি এটাও জানেন যে চানু রায় বেশ কতগুলো গুন্ডা পোষে। তাই সেই বাজারের কেউ তার এই কুকর্মের প্রতিবাদ জানায়নি। তবে সে স্কুলের প্রবীণ শিক্ষক, তার চোখের সামনে এত বড় অন্যায় সে মেনে নেবে কি করে? অসহায় মানুষের হয়ে কেউ তো প্রতিবাদ করবে, আর কেউ না করলে সে তো আর চুপ করে বসে থাকতে পারে না। হারান জেলের হয়ে নিজেই কাগজ কলম নিয়ে থানায় অভিযোগ জানানোর জন্য সে লিখতে বসেছিল। রান্নাঘর থেকে অরুণ মাস্টার মশাইয়ের স্ত্রী তাকে খেতে ডাকলেই সে লেখা বন্ধ করে খেতে গেল। আর ঠিক তখনই তার বাড়ির দরজার বাইরে জোরালো একটা টোকা পড়ল। সে তার বউকে যাচ্ছি বলে দরজা খুলতেই কয়েকজন ছুরি হাতে তার ঘরের মধ্যে ঢুকে আসতেই তাদের মধ্যে একজন বলল, শোন মাস্টার, এই গ্রামে যে তিনজন মারা গেছে, ওই জেলেটা আর ওর বউ আর ওর ছেলে, ওদের মরার জন্য পুলিশ অফিসার যদি কোনো কথা জিজ্ঞেস করে না তাহলে ভুলেও মুখ খুলবি না। আর যদি চানু রায়ের নাম বলেছিস তাহলে ওদের মতোই অবস্থা হবে তোর। অরুণ মাস্টারমশাই তিনজন কথাটা শুনে খানিকটা অবাক হয়ে গেল। সে বলল, তিনজন মানে? আমি তো বাজারে শুনলাম হারান জেলে আর ওর ছেলেই মরেছে, তাহলে তিনজন কিভাবে? ওর বউটাও খুন হয়েছে একটু আগে, বুঝলি? সে কি, চানু রায়ের লোকজনেরা ওই সদ্য স্বামীহারা সন্তানহারা
বউটাকেও কিনা শেষমেশ মেরে ফেললো। আমি থানায় সবকিছু তো জানাবো। এই বলেই সে লোকগুলোকে ঘরের বাইরে যেতে বলেছিল, কিন্তু তার আগেই যেই লোকটা তাকে কথাগুলো বলেছিল সেই লোকটা তার বুকের মধ্যে তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে বসিয়ে দিল। তারপর মাস্টারমশাইকে চিৎকার করতে দেখে তার মুখটা চেপে ধরে তার ঠোঁটের কোণে একটা ধারালো হাসি হেসে বলল, থানায় বলে দিবি না? মর এবার তুই। অরুণ মাস্টারমশাই ঘরের মেঝের মধ্যে পড়ে যেতেই হঠাৎ করে ঘরের মধ্যে থেকে একটা হাওয়ার সঙ্গে তার ঘরের টেবিলের মধ্যে থেকে সেই অভিযোগের কাগজটা উড়ে এসে পড়ল ঘরের দরজার সামনে পড়ে থাকা অরুণ মাস্টারমশাইয়ের মৃত দেহটার ওপরে। রান্নাঘর থেকে তখনও অরুণ মাস্টারমশাইয়ের স্ত্রী এই ঘটনার কিছুই দেখেননি, শুধু বাইরে থেকে একটা শব্দ পেয়েছিলেন। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তার স্বামীকে খেতে আসতে না দেখে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের দিকে যেতেই তার স্বামীকে সেই অবস্থায় দেখে প্রচণ্ড জোরালো একটা চিৎকার করে উঠল সে। তারপর সেও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরের দিন নির্মলপুর থানার বড়বাবু পুরো বিষয়টা তদন্ত করতে এলেন। মন্দা নদীর চরের পাশের শ্মশানে এনে রাখা হয়েছে সেই 3টে মৃতদেহকে। গোটা একটা পরিবার রয়েছে সেখানে, তার মধ্যে একটা ছুরিবিদ্ধ বাচ্চা, সাথে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত একটা যুবক। সম্ভবত গ্রামের সকলের কথা অনুযায়ী এই লোকটার নামই হারান জেলে। আর তার পাশেই বালির মধ্যে রক্ত মাখা শাড়ি জড়ানো আরও একটা মৃতদেহ। তার ঘাড় থেকে পা পর্যন্ত শরীরের অংশটুকু শুধুমাত্র বোঝা যাচ্ছে, তবে মাথাটা বোঝা যাচ্ছে না। সেটা ক্ষতবিক্ষত হয়ে দ্বিখণ্ডিত হয়ে একপাশে রাখা আছে। তবে সকলের বর্ণনা অনুযায়ী এই মৃতদেহটা হলো হারান জেলের স্ত্রী পূর্ণিমার। গ্রামের পুলিশ অফিসার রঞ্জন বিশ্বাসবাবু কিছুই বুঝতে পারলেন না এসব ঠিক কিভাবে হলো। পুলিশ অফিসার বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলেন, কিন্তু তারাও এই মর্মান্তিক 3টে মৃত্যু কিভাবে ঘটল তার কারণ কিছুই বলতে পারল না। তাদেরকে নির্দিষ্ট করে মৃতদেহগুলোর কথা প্রথম থানায় গিয়ে জানায় এই নির্মলপুরেরই মাছের আড়তের মালিক চানু রায়। তারপরেই এই মৃতদেহগুলোর জায়গাগুলো শনাক্ত করে থানা থেকে কয়েকজন লোক এসে সেই 3টে মৃতদেহকে নিয়ে আসে এই মন্দা নদীর ধারে। সেই লোকদেরই কথা শুনে বাচ্চাটার মৃতদেহ আনতে গিয়ে পুলিশ অফিসার রঞ্জনবাবু হারান জেলের বাড়িতে গিয়ে দেখতে পায় ঘরের ভেতরের দরজার চৌকাঠের সামনে উবু হয়ে শুয়ে একজন বৃদ্ধা। পাড়া প্রতিবেশীরা তাকে বলল সেই বৃদ্ধার ছেলের নামই হারান, আর তার ছেলের বউ পূর্ণিমা। বৃদ্ধা বারবার তার নাতি মধুর নাম ধরে ডাকতে ডাকতে তাদেরকে সাড়া দিতে বলছে। রঞ্জনবাবু তাকে তার বাড়ির এক কোণে বারান্দার সামনে বসিয়ে দিতেই প্রতিবেশীরা তাকে অনুরোধ করে বলল সেই বৃদ্ধাকে যেন তার পরিবারের একসঙ্গে 3 জনের মৃত্যু সংবাদ না দেয়। একে সেই বৃদ্ধা চোখে দেখতে পায় না, তার মধ্যে তাকে যে কি থেকে কি করে দেবে এই শোকে, সেই কথাই তারা বললেন। তাই রঞ্জনবাবু আর তাকে কিছু বললেন না। তিনি বাকি লোকদেরকে নিয়ে গিয়ে সেই মৃতদেহটা নিয়ে চলে আসলেন। চরে এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন গ্রামের মাছের আড়তের ব্যবসায়ী চানু রায়। তিনি এসে কাঁদতে কাঁদতে মৃতদেহগুলোর দিকে তাকিয়ে ধপ করে বসে পড়লেন। তিনি বললেন, স্যার কি আর বলি, দেখুন স্যার কি থেকে কি হয়ে গেল। এই হারান তো আমার আড়তেই কাজ করত, কিন্তু কিন্তু গত সপ্তাহে আমাকে এসে বলল ওর নাকি টাকা পয়সা বেশি লাগবে। ওর ওর বউ নাকি রোজ দিন ঝামেলা করছে এই নিয়ে। রোজগারের টাকায় ওদের নাকি সংসার ঠেলতে খুবই সমস্যা হচ্ছিল। তা তা আমি বললাম সে না হয়
মাছের মরশুম অনুযায়ী আমি টাকা বাড়িয়ে দেব। বোঝেনি তো স্যার, মাছের মরশুম থাকলে ব্যবসাও ভালো হয়। কিন্তু কিন্তু শীতকাল তো মাছের মরশুম নয়, তাই ব্যবসাতেও মন্দা ধরেছে। তারপরেই হয়তো ও বাড়িতে গিয়ে ওর বউয়ের সঙ্গে এই নিয়ে ঝামেলা করাতেই এই কাজ করেছে। আহ, কিন্তু কিন্তু এই কাজ করবার সময় এতটুকুও প্রাণের মায়া দয়া হলো না রে হারান তোর? হ্যাঁ রে, আরে তোর তোর ওইটুকু বাচ্চাকেও তুই মেরে ফেললি রে। রঞ্জনবাবুর তার বলা সব কথাগুলোকে বিশ্বাসযোগ্য বলেই মনে হলো। আর তাছাড়া অন্য কেউ তাদের ওপর প্রাণঘাতী হামলা চালালে তো উপস্থিত সকলেই থানায় তাকে জানাতো, কিন্তু কেউ তো তা করেনি। রঞ্জনবাবু সেই নদীর চরে শ্মশান ধারে সেই মৃতদেহগুলোকে সৎকার করার ব্যবস্থা করলেন। 3টে চিতা পরপর সাজানো রয়েছে। একটা হাসি খুশি পরিবার একেবারে উজাড় হয়ে গেছে। আর সেই মর্মান্তিক দৃশ্য দেখতে মন্দা নদীর চরে ভিড় জমিয়েছে বহু মানুষ। সন্ধ্যের পরপর সেই মৃতদেহগুলোকে গ্রামের ডোমকে ডেকে সৎকার করা হলো, সব পরপর। তবে রঞ্জনবাবুকে বলে সেই মৃতদেহগুলোকে পোড়াবার জন্য যাবতীয় জিনিসের খরচ চানু রায় দিলেন। চিতায় আগুন জ্বলতে জ্বলতে চিতার আগুনটা ঊর্ধ্বগামী হওয়ার সাথে সাথে ভিড়টাও কমতে শুরু করলো সেখান থেকে। তবে সব মৃতদেহগুলো পুড়লেও একমাত্র সেই মাথা দ্বিখণ্ডিত হারান জেলের বউ পূর্ণিমার মৃতদেহটা পুড়তে পুড়তে হঠাৎ করে উঠে বসে পড়ল চিতার ওপরে। তারপর সেই আতপোড়া পূর্ণিমার লাশটা চিতার জ্বলন্ত কাঠের ফাঁকের নিচ থেকে তার দুপাশে জ্বলতে থাকা হাত দুটো চিতার নিচে ঢুকিয়ে তার পোড়া দ্বিখণ্ডিত মাথার টুকরো দুটোকে খুঁজতে খুঁজতে তার চিতার মধ্যে থাকা আতপোড়া কাঠগুলোকে চিতা থেকে ছুঁড়ে ফেলতে লাগলো আশেপাশে। তারপর সে জ্বলন্ত হাত দুটোর মধ্যে তার দ্বিখণ্ডিত পোড়া অস্পষ্ট মুখটাকে ধরে মন্দা নদীর চর থেকে ঝড়ের গতিতে দৌড়ে যেতে লাগলো নির্মলপুর গ্রামের দিকে। ঘরে হ্যারিকেনের আলোটা তখনও নেভায়নি দিশু বুড়ো। আর ঠিক তখনই তার ঘরের পেছন দিক দিয়ে একটা খসখসে আওয়াজ পেয়ে দিশু বুড়ো একবার কে বলে চেঁচালো ঘরের মধ্যে থেকে, কিন্তু সে কোনো উত্তর পেল না। কিন্তু আওয়াজটা আবার পেয়ে সে এবার বিছানা থেকে নেমে তার হ্যারিকেনটা নিয়ে ঘরের জানলাটা খুলে পেছনের অন্ধকার দিকে তাকাতেই যা দেখলো তা দেখে সে জানলার পাশ থেকে খানিকটা সরে গেল। হ্যারিকেনের আবছা আলো এসে দেখলো একটা মুন্ডবিহীন নারী শরীরকে হেঁটে যেতে তার বাড়ির পেছনের সেই জঙ্গলের অন্ধকারময় দিক দিয়ে এগিয়ে যেতে দেখলো তাকে। তা দেখে জানলা খোলা রেখেই সেখানেই জ্ঞান হারালো দিশু বুড়ো। পরের দিন নির্মলপুর গ্রামে দিশু বুড়ো সেই ঘটনা পুরো চত্বরে ছড়িয়ে দেওয়ায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে। দিশু বুড়ো সবাইকে বলল, ওটা মনে হয় হারাঞ্জেলের মরা বউ পূর্ণিমাই হবে। মরেও হয়তো শান্তি পায়নি বেচারি, তাই এমন করে ঘুরে বেড়াচ্ছে। ওই হবে। তাই তোমরা এই কদিন একটু সকলে সাবধানে থেকো, আর পারলে রাতে বিরেতে কেউ ঘর থেকে কোনো গুরুতর দরকার ছাড়া বেরিও না। আমি কিন্তু ওকে জঙ্গল দিয়েই আমাদের গ্রামের দিকে যেতে দেখেছিলাম, তাই বলছি সকলে একটু সজাগ থেকো। দিশু বুড়ো থামতেই উপস্থিত সকলেই পরস্পরের মুখোমুখি চেয়ে সেখান থেকে চলে গেল এক এক করে। ভিড়টা কমে গেল। তার সাথে সাথে দিনও ফুরিয়ে রাত নেমে এলো নির্মলপুরের বুকে। শীত এই কদিন জাঁকিয়ে না পড়লেও আজ সন্ধ্যের পর থেকে বেশ জাঁকিয়েই পড়েছে। মাঠঘাট থেকে ঝোপ জঙ্গল সব যেন নিশ্চুপ। প্রকৃতি কুয়াশার সাদা চাদরে ঘিরে একেবারে শিশিরে ভিজিয়ে তুলেছে সব।
আর সেসবের সাথেই ঘাসের অগ্রভাগের শীর্ষ অংশকেও। তার মধ্যেই একটা চপ্পলের আওয়াজ শোনা যাওয়ার সাথে কে যেন একটা নেশার বোতল হাতে এগিয়ে যেতে লাগলো নির্মলপুর গ্রামের একটা সরু রাস্তা দিয়ে, এবং সে গুনগুন সুরে গান গাইছে। হঠাৎ তার মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। একবার হাঁটতে হাঁটতেই পেছন ঘুরে তাকালো সে, কিন্তু পেছনে কাউকেই কোথাও দেখতে পেল না সজল। শুধু ছেয়ে থাকা কালো কুচকুচে অন্ধকার, আর তার সাথে দূরের ঝোপ জঙ্গল থেকে শেয়ালের ডাক শুনতে পেল সে। এমন সময় সে হঠাৎ সামনে তাকাতেই তার থেকে বেশ খানিকটা দূরে দুটো লালচে চোখ জ্বলতে দেখল, আর তার সঙ্গেই একটা কুকুরের ডাক শুনতে পেল সে। তা শুনে সজল আপন মনে হেসে উঠে বলল, ও তাহলে কুকুরই। আর আমি ভাবছিলাম কি না কেউ ডাকছে। এই বলে সে আবারও টলতে টলতে সামনের দিকে হাঁটতে যেতেই তার সামনে থাকা সেই কুকুরটা আবারও ডেকে উঠে তার মুখোমুখি এসে দাঁড়িয়ে কামড়ানোর ভঙ্গিতে আবার ডাকতে শুরু করতেই সে আবারও কুকুরটার লালচে চোখ দুটোর দিকে তাকিয়ে ভালোভাবে একবার দেখে নিয়ে বলল, হ্যাঁ এই কুকুর দুটোর চোখ দুটো এমন লাল কেন? হ্যাঁ, আগেও তো রাতের আধারে বহুবার কুকুরের তাড়া খেয়েছি, এমন তো লাগেনি। তাহলে না, হয়তো জঙ্গলি কুকুর হবে। কথাটা বলে খানিকটা থেমে কুকুরটাকে তাড়াবার জন্য কয়েকবার তাকে ধমকে দিয়ে কুকুরটাকে পাশ কাটিয়ে চলে গিয়ে আরও বেশ খানিকটা হাঁটতে হাঁটতে এগোতেই আবারও কুকুরটার জোরালো ডাক শুনে পেছনে ঘুরে তাকাতেই নেশাগ্রস্ত অবস্থায় ঢুলুঢুলু চোখ খুলে একভাবে যেন পেছনের দিকে তাকিয়ে থাকলো সজল। তখনই সে দেখল একসঙ্গে 8 জোড়া লাল চোখ যেন ধেয়ে আসছে ক্রমাগত তার দিকে। তার বুঝতে অসুবিধা হলো না যে সেখানে আর শুধু একটা জংলি কুকুর নেই। এতগুলো জংলি কুকুরের সাথে সে কি করে মোকাবিলা করবে? কুকুরগুলো তার আরো কাছাকাছি আসতেই হাতের মধ্যে থাকা নেশার বোতলটা সে ছুঁড়ে দিয়ে যা যা বলে দুবার চেঁচিয়ে অন্ধকারে দৌড়তে শুরু করলো। দৌড়তে দৌড়তে সজল তার বাড়ির মধ্যে এসে বাড়ির দরজা খুলে বারান্দায় এসে বসে চিৎকার করে ঘরের ভেতর থেকে তার স্ত্রী শেফালিকে কয়েকবার ডাকলো, কিন্তু ঘরের দিক থেকে শেফালির কোনো সাড়া সে পেল না। তার বদলে ঘরের সোজাসুজি থাকা রান্নাঘরের দিক থেকে সজল একটা পোড়া গন্ধ পেল। সজল দেখল রান্নাঘরটার দরজাটা আটকানো। আরও কয়েকবার শেফালির নাম ধরে সজল ডাকল, কিন্তু আবারও কোনো সাড়া পেল না তার। সজল ভাবল হয়তো রান্নাঘরের দরজাটা আটকানো থাকার জন্য সজলের গলার আওয়াজ সে শুনতে পাচ্ছে না। রান্নাঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে সে একটা আওয়াজ শুনতে পেল, কড়াইয়ের মধ্যে বারবার হাতা নাড়াবার। সজল ধীরে ধীরে আটকানো দরজাটা খুলে ঘরের ভেতরে ঢুকতেই চোখের সামনে যে দৃশ্য সে দেখল তা দেখে তার চোখ দুটো যেন ভয়ে স্থির হয়ে গেল কিছুক্ষণের জন্য। উনুনে আগুন জ্বলছে, তার উপরে কড়াই বসানো, ধোঁয়া উঠছে যেমনটা রান্নার সময় উঠে থাকে, কিন্তু কড়াইয়ের মধ্যে ফুটন্ত গরম জলে তার বউ শেফালির কাটা মাথাটাকে বারবার ঘুরপাক খেতে দেখে সে যেন ভয়ে সিটিয়ে গেল দরজার সাথে। তার সাথে যে শেফালির সেই কাটা মাথাটাকে কড়াইতে বারবার ঘোরাচ্ছে তার চেহারাটাও সজলের সামনে ঘরের আলোতে স্পষ্ট হয়ে উঠল। একটা মাথাবিহীন নারীর শরীর, যার গলা থেকে বাকি শরীর দৃশ্যমান, কিন্তু তার মাথাটা নেই। সজল তাকে দেখে তোতলাতে তোতলাতে তাকে বলল, কে কে তুমি? কে তুমি? আর তোমার মাথাটা নেই কেন? ঠিক এমন সময় উনুনের আরেক প্রান্তের থালা বাসন রাখার জায়গা থেকে ছুটে এলো একটা দ্বিখণ্ডিত মহিলার মাথা,
সেটা দেখে সে আবারও বলল, কে তুমি? কে? তার কথা শুনে রান্নাঘরময় যেন ছুটে বেড়াতে লাগলো একটা জোরালো নারী কণ্ঠস্বরের খলখল হাসির শব্দ। তারপরেই সেই দ্বিখণ্ডিত মাথাটা নড়তে নড়তে তাকে বলল, কেন আমাকে চিনতে পারছিস না? আমি তো সে যার মাথাটাকে তুই হাঁসবটিতে টুকরো করে দিয়েছিলি। আমি তো সে। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে চলবে নাকি? এখনো যে আরো অনেক হিসেব বাকি আছে। সজল থমকে সেই অবস্থাতেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপরে সে বলল, এটা 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 হতে পারে না। তুমি আবার কি করে ফিরে আসতে পারো? তোমার শরীরটাও তো আগুনে পুড়ে গেছে। না 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 না, আমি নিশ্চয়ই কিছু ভুল দেখছি। এবারে হঠাৎ উনুনের সামনে বসে থাকা সেই অবস্থা থেকে সেই মাথা কাটা নারীর শরীরটা উঠে দাঁড়াতেই আবার সেই নারী কণ্ঠস্বর তাকে বলল, পুড়িয়ে দিলেই কি আর সব ঋণ শোধ হয়ে যায় রে শয়তান? এই তো দেখ না, তোর সামনেই আমি দাঁড়িয়ে আছি। এবার তুই আমাকে পুড়িয়ে দেখা দেখি। দাঁড়া। এই বলে সেই মাথাবিহীন নারী শরীরটা উনুনের নিচ থেকে তার দুটো হাত ঢুকিয়ে একটা আতপোড়া জ্বলন্ত কাঠ তার দিকে ছুঁড়ে দিয়ে আবারও সেই খলখলে হাসি হেসে বলল, কিরে নে, এবার আমাকে পোড়া পোড়া। সজল সেই দৃশ্য দেখে ঘর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে বেরিয়েই যাচ্ছিল। এমন সময় হঠাৎ সেই নারী কণ্ঠস্বর তাকে হিংস্র কণ্ঠে বলে উঠল, পালাচ্ছিস? পালা। পালিয়ে কার কাছে যাচ্ছিস? ওই চানুরায়ের কাছে যা। কিন্তু আজকে চানুরায়ও তোকে বাঁচাতে পারবে না। আমার হাতে মরতে তোকে হবেই রে শয়তান, বুঝলি? এ দেখ, তোর বউকেও কেটে হাঁসবটি দিয়ে রান্না করছি, তেমন আবার তোকেও করব। পয়সার লোভে পড়ে মানুষ খুন করে বেড়াস না তুই সজল। আজকে তাকে তুই খুন করেছিস, সেই তোকে খুন করব। সজল ঘর থেকে বের হতে গিয়েও পারল না। সে ঘরের বারান্দার সামনে গিয়ে পড়ে গেল। ঘুরে তাকালো ঘরের দরজাটার দিকে। তখনও ঘরের দরজার কাছাকাছি জায়গায় পড়ে থাকা সেই কাঠগুলোতে আগুন জ্বলছিল। তাঁরই মধ্যে পা ফেলে ফেলে সেই মাথা কাটা নারীর শরীরটা ধীরে ধীরে এগিয়ে এসে সজলের সামনে দাঁড়াতেই সজল তার দুহাত জড়ো করে মাটি ঘেঁষতে ঘেঁষতে পেছোতে লাগলো। সজল তাকে বলল, দেখো, আমাকে ছেড়ে দাও। আমি তো নিজের ইচ্ছে এই কাজ করতে চাইনি। বলো, আমাকে চানুরাই যেমনটা বলেছে তেমনটা আমি শুরু করেছি তার কথা শুনে। তাই বলে তুই মানুষ মেরে ফেলবি? মানুষ মরার চিন্তা ওর মাথায় এলেও দোষ করেছিস তো তুই সজল। কত যন্ত্রণা হয়েছে আমার। আমার মাথাটা তুই কেটে ফেললি। আজ আমি তোকে বোঝাবো মাথা কাটলে ঠিক কতটা কষ্ট হয়। আয় কাছে আয় সজল। আজকে এই পূর্ণিমায় তোর জীবনে অমাবস্যা নামাবো সজল। আয়। সজল পেছোতে পেছোতে একেবারে বারান্দা দিয়ে নেমেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে দুটো অদৃশ্য হাত যেন তাকে আবারও ঠেলে দিল সামনের দিকে। বারান্দার দিকেই উবু হয়ে পড়ে গেল সজল। তারপর সে উঠতে যেতেই হঠাৎ আবার সেই অদৃশ্য শক্তি যেন তাকে ঠেলতে লাগলো ক্রমশ রান্নাঘরের ভেতরের দিকে নিয়ে যাবার জন্য। শরীরের সর্বস্ব শক্তিটুকু দিয়ে সে মাটি খামচে উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাও সে পারল না। কেবল খাবলা দিয়ে মাটি তুলতে লাগলো সে বারান্দায়। অদৃশ্য অবস্থায় সেই শক্তি যেন ক্রমশ সজলকে টেনে নিয়ে যেতে চাইছে রান্নাঘরের ভেতরে। সজল চিৎকার করে সেই মাথাটার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ছেড়ে দাও আমাকে পূর্ণিমা, আমাকে বেরো না, বেরো না আমাকে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও। সজলের কথা শুনে কড়াইয়ের মধ্যে থাকা ফুটন্ত জলের মধ্যে উল্টো হয়ে থাকা তার স্ত্রী শেফালির কাটা মাথাটা নড়ে উঠল। তার সাথেই শেফালির বোজা চোখ দুটো আপনা আপনি খুলে গেল। যেন নিমেষের মধ্যে তার সাথে তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে সে সজলকে বলল, ছি ছি, একজনকে খুন করে এখন নির্লজ্জের মতো নিজেকে বাঁচাবার চেষ্টা করছো তুমি?
ও তোমার ভুলের জন্য আমাকে মেরে ফেলেছে। আমারও মাথা কাটা গিয়েছে শুধু তোমারই কারণে। আর তুমি কি না বাঁচবে? তা তো হয় না গো। তুমিও মরো, মরলে পরে বুঝবে মরতে ঠিক কতটা কষ্ট হয়। এতদিন শুধু মানুষ মেরেছিস তো, এবার নিজে মরে দেখ কতটা কষ্ট লাগে। শেফালি থামতেই এবার সজোরে গিয়ে রান্নাঘরের সেই উনুনের সামনে গিয়ে ছিটকে পড়ল সজল। তারপরেই আবারও তার সামনে দৃশ্যমান হলো পূর্ণিমার সেই মাথা কাটা শরীরটা। পূর্ণিমা এবারে তার হাত দুটো প্রসারিত করে উনুনের ওপরে থাকা কড়াইটাকে উনুনের ওপর থেকে সরিয়ে নিয়ে যেতেই বিস্ফারিত চোখে একবার কিছুটা সামনে থাকা উনুনের আগুনের দিকে তাকালো সজল। আগুনের শব্দটার সঙ্গে সঙ্গে উত্তাপ এসে বারংবার লাগছে তার মুখে। হঠাৎ তার পেছনের রান্নাঘরের দরজাটার দিকে তাকালো সজল। রান্নাঘরের দরজা দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সে কিছুই বুঝল না এসবের। পূর্ণিমা নামের সেই অশরীরী তার সঙ্গে কি করতে চাইছে। সজল একবার ওপরের দিকে তাকিয়ে পূর্ণিমার মাথা কাটা শরীরটাকে বলল, কি করতে চাইছো তুমি? হ্যাঁ, আর আমাকে এই আগুনের সামনে নিয়ে এসেছো কেন? আমাকে বেরো না, বেরো না আমাকে। সে কথাটা বলে থামতেই পূর্ণিমা তার হাত দুটো দিয়ে সজলের চুলের মুঠি শক্ত করে ধরে তাকে ঠেলে দেওয়া শুকনো কাঠের মতো ঠেলে দিয়ে সজলের মাথাটাকে সেখানে ঠেসে ধরে থাকতেই সজল বীভৎস একটা চিৎকার করে উঠল। তার সাথে সে কাটা মাছের মতো ছটফট করতে লাগলো। উনুনের আগুনের মধ্যে তার মুখের চামড়া গলে গলে পড়তে লাগলো। তার সাথে পুড়তে লাগলো তার মুখ সহ সমস্ত মাথা। যন্ত্রণাময় গোঙানির মধ্যেই আগুন আবদ্ধ উনুনের মধ্যে থেকে সজলের মাথাটাকে একবার তুলে নিয়ে সে হাসতে হাসতে তাকে বলল, কিরে, মরতে ভালো লাগছে তো বল। সজল গোঙানি আর যন্ত্রণাময় স্বরে জল বলে একবার চেঁচাতেই আবারও সজলের মাথাটাকে আগুনের মধ্যে ছুঁড়ে দিল পূর্ণিমা। তারপর আগুনের মধ্যেই বারবার করে সে সজলের মাথাটাকে আছাড় মারতে লাগলো, যেন মনে হলো সে তার মাথাটাকে ছেড়বার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। বার কয়েক এইভাবে সজলের মাথাটাকে পূর্ণিমা ঠেসে ধরে বারবার আগুনের মধ্যে আছাড় মারতেই যেন সজলের প্রাণবায়ু বেরিয়ে গেল। ধীরে ধীরে তার শরীর থেকে পুড়ে যাওয়া মাথাটাকে উনুন থেকে বের করে নিয়ে পূর্ণিমা তার এক হাতে ধরল। তারপর প্রবল আক্রোশে সেটাকে ঘরের দরজার দিকে ছুঁড়ে দিয়ে সজলের বাকি শরীরটাকে উনুনের মধ্যে ঢুকিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে পুড়ে যেতে লাগলো সজলের পুরো শরীরটা। আর তা দেখে আবারও একটা পরম তৃপ্তির হাসি হেসে সেখান থেকে ধোঁয়ার সাদৃশ নিয়ে রান্নাঘরের দরজার নিচের ফাঁক দিয়ে বেরিয়ে গেল পূর্ণিমা। তারপর বাইরের অন্ধকারের মধ্যেই ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সে। বেশ কিছুদিন পর অনেকক্ষণ সজলের গলার আওয়াজটা শুনতে শুনতে হঠাৎ থেমে যেতেই সজলের পাড়া প্রতিবেশীরা সজলদের বাড়ির সামনে ভিড় জমায়। তবে সজলের এই ব্যবহার নতুন নয় তাদের কাছে। প্রায়শই সে নেশা করে এসে রাতে এসব উল্টোপাল্টা বলে। তখন তারা বেশ খানিকটা অবাকই হয়। তাদের বাড়ি একেবারে নিস্তব্ধ। না সজলের কোনো আওয়াজ শোনা যাচ্ছে, না শেফালির। শুধুমাত্র রান্নাঘর থেকে একটা আওয়াজ ভেসে আসছে ঘন ঘন। উনুনে রান্নার জন্য কিছু শুকনো খড়ি বা গাছের ডাল দিলে যেমনটা হয় সবসময়, ঠিক তেমনটা। তাদের মধ্যে কয়েকজন মহিলা সম্মিলিতভাবে বলল যে হয়তো নেশা করে সজল আজকেও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, আর শেফালিও হয়তো তার মায়ের ভয় লুকিয়েছে রান্নাঘরে, আর হয়তো সে চলে যাবার পর রান্নাঘরে কিছু বসিয়েছে। তাই তারা সবার মধ্যে থেকে রান্নাঘরের দিকে একবার উকি মারল। তবে সেই দরজা খুলতেই তারা যা দেখল তা দেখে সেখানেই সকলে একটা আতঙ্কিত গলায় চিৎকার করে উঠোনে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে ডেকে জ্ঞান সম্বিত হারিয়ে মাটির মধ্যে পড়ে গেল। রান্নাঘরের সামনে যেতেই দেখল
রান্নাঘরের দরজার সামনেই কি যেন একটা পড়ে আছে, একটা মানুষের কাটা মাথার মতো দেখতে, তবে সেটা বীভৎসভাবে পুড়ে রয়েছে। তার চেহারার কিছুই বোঝা যাচ্ছে না। তারা সকলে দেখল ঘরের এক পাশে একটা কড়াই উল্টে রয়েছে, তার সাথে রান্নাঘরের ভেতরের দিকে সেই কড়াইয়ের মধ্যে পড়ে রয়েছে সজলের বউ শেফালির কাটা মাথাটা। আর উনুনের দিকে ওটা কি জ্বলছে? দেখে তো একটা শরীর মনে হচ্ছে, দুটো পা এখনো বোঝা যাচ্ছে সেই উনুনের মধ্যে। ধীরে ধীরে সেই উনুনের মধ্যে আগুনটা সেই দুটো পাকেও যেন গ্রাস করতে লাগলো। আর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকা সকলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিহরিত চোখে দেখতে লাগলো সেই ভয়াবহ দৃশ্যটা। দিনের আলোটা ফোটার পর সুশান্ত সবেমাত্র দাঁত মাজবার জন্য কলপারে গেছিল। আর ঠিক তখনই আবার পাশের বাড়ির প্রতিবেশী অন্ধ বুড়ি অমলা তাকে বারবার ডাকতে লাগলো তার ঘরের মধ্যে থেকে। ওরে বাপ, আছিস? ও সুশান্ত, আছো নাকি বাবা? একবার শোনো, শুনে যাও। সুশান্ত দাঁত মাজতে মাজতে বেশ বিরক্তি নিয়ে এসে দাঁড়ালো তাদের বাড়ির মধ্যে। কি হয়েছে কি বুড়ি? এত সকাল সকাল চেঁচাচ্ছিস? অমলা বুড়ি তাকে দেখতে পেয়ে বিছানার ওপর থেকে একবার নামার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। সে তার দিকে তাকিয়ে বলল, ও তুই তুই এসেছিস বাপ? তা হ্যাঁ রে, আমার ছেলের বউটার আর নাতিটার কোনো খবর পেলি? সুশান্ত একবার ভাবলো অন্ধ বুড়িকে সবটা বলে দেবে, কিন্তু সে তা বলতে গিয়েও বলল না। একে সে অন্ধ বুড়ি, তার মধ্যে যদি একসঙ্গে ছেলে, ছেলের বউ আর নাতির মৃত্যু সংবাদ পায়, তাহলে বোধহয় শোকে বুড়ি একেবারে পাগল হয়ে যাবে। তাই সে সেই কথা এড়িয়ে গিয়ে গত 3 দিনের মতোই আজকেও তাকে বলল, কোন কাজে জানি? ওরা সবাই ওই পাশের গ্রামে গেছে গো বুড়ি। তোমাকে তো কালকেও বললাম। আরে তাই আসতে একটু সময় লাগছে। তুমি বসো, আমি মায়ের কাছ থেকে চা এনে দিচ্ছি তোমাকে। কথাটা বলে বুড়ির ঘরের সামনে থেকে চলেই যাচ্ছিল অমল। এমন সময় হঠাৎ বুড়ির বিছানার চাদরের নিচে কতগুলো টাকার নোট পড়ে থাকতে দেখতে পেল সে। তবে বুড়ি সেই দিকে আচমকা তার হাত রাখায় আর সেই টাকাটা সেখান থেকে তুলে নিতে পারল না সুশান্ত। তবে সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে একবার বুড়ির দিকে আর চোখে চেয়ে মনে মনে বলল, এই টাকাগুলো আমাকে সরাতেই হবে, ওখান থেকে যে করেই হোক। এতগুলো টাকা দিয়ে আমার দিব্যি কদিন নেশার বোতল কেনবার পয়সা হয়ে যাবে। চা দিতে আসার নাম করে না হয় টাকাগুলো পাশ থেকে বুড়িকে সরাবো। তাই করল সুশান্ত। তবে চা এনে রেখে অন্ধ অমলা বুড়িকে বিছানা থেকে সরিয়ে তার বিছানার চারিদিকে বিছানা এক প্রকার প্রায় লণ্ডভণ্ড করল, কিন্তু তবুও সেই টাকাগুলো সে কোথাও দেখতে পেল না। এমন সময় হঠাৎ বাড়ির বাইরে তাদের প্রতিবেশীদের মধ্যে আরও একজন মহিলা অমলা বুড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই বিছানার সামনে থেকে সরে ঘর থেকে বেরিয়ে এলো সুশান্ত। তারপর সে বুড়িকে বলল, আমি আবার পরে আসবো গো বুড়ি, আমি এখন যাই। অমলা বুড়ি মাথা নাড়ালো। সারাটা দিন অমলা বুড়ির বাড়িতে প্রতিবেশীরা কেউ না কেউ তার খোঁজ করতে ঠিক এলো তার বাড়িতে। তাই আবার অমলা বুড়ির ঘরে ঢুকে সেই টাকাগুলোর খোঁজ করা সুশান্তর পক্ষে আর সম্ভব হলো না। তবে রাতে এসে ঘুমোবার আগে বুড়িকে বাথরুমে নিয়ে যাওয়ার নাম করে আবারও তার ঘরে ঢুকে সেই টাকাগুলোকে খুঁজতে লাগলো ঘরের আলো জ্বালিয়ে দিয়ে, কিন্তু টাকাগুলোকে সে আর কোথাও পেল না। সে বিছানার মধ্যে একবার রাগে প্রচণ্ড জোরে একটা ঘুষি মারল, তারপর বিরক্ত হয়ে বলল, টাকাগুলো কোথায়? তাহলে কি বুড়ি বুঝতে পেরেছিল যে আমি ওই টাকাগুলো নিতে চাইছি? না, আর তো কেউ বুড়ির ঘরে ঢোকে না, তাই টাকাগুলো সরাবারও কোনো কথা নেই। এমন সময়
হঠাৎ ঘরের বাইরের বাথরুম থেকে অমলা বুড়ির গলার আওয়াজ শুনতে পেল সুশান্ত। সে চিৎকার করে তাকে ডেকে বলছে তাকে বাথরুম থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে বুড়ির আওয়াজ শুনতে পেয়েও এক প্রকার না শোনারই ভান করল সে। আর ঠিক তখনই বিছানার নিচের দিকে একবার তাকিয়ে তার চোখ দুটো যেন আটকে গেল। টাকার একটা নোট সেখানে পড়ে আছে। সেটা তুলতে গিয়েই আরো কতগুলো টাকা তার পাশেই দেখতে পেল সে। সুশান্ত হাসতে হাসতে সেই টাকাগুলো হাতাতে হাতাতে বলল, এই তো ওই টাকার নোটগুলো, এগুলি তো এতক্ষণ ধরে খুঁজছিলাম। এই বলে সেই টাকার নোটগুলোকে সে হাতের মধ্যে নিয়ে বাইরে বেরিয়ে আসতে যেতেই হঠাৎ করে একটা কারোর হাত যেন পেঁচিয়ে ধরল তাকে। সে কৌতূহলী হয়ে একবার সেই দিকে তাকিয়ে বলল, আরে, আমার হাতটা মনে হলো কেউ যেন টেনে ধরলো না, নাকি কোনো কিছুতে আটকিয়েছে বিছানার নিচে। সুশান্ত তার আরেক হাত দিয়ে সেই হাতটা বিছানার নিচ থেকে টেনে বার করবার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হলো। তার বদলে বিছানার নিচ থেকে একটা নারীর কালচে হাত বেরিয়ে এসে প্রচণ্ড জোরে চেপে বসলো সুশান্তর গলার মধ্যে। সুশান্ত গলার মধ্যে একটা দমবন্ধ ভাব নিয়ে তীব্র একটা যন্ত্রণাময় কণ্ঠে বলল, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। কে আমার গলা চেপে ধরেছ? কথাটা বলে সুশান্ত থামতে না থামতেই তার কানের পাশে ভেসে এলো একটা নারী কণ্ঠস্বরের হিংস্রতা মাখা একটা হাসির স্বর। সেই গলার আওয়াজটা অবশ্য চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। সে ভয়ার্ত কণ্ঠে তার দুপাশে চোখ দুটো ঘুরিয়ে নিয়ে অস্ফুটে বলে উঠল একটা নাম, পূর্ণিমা বৌদি। হ্যাঁ রে সুশান্ত, ঠিক বলেছিস তুই, পূর্ণিমা বৌদি। তুমি তুমি কি এখনো বেঁচে আছো? বেঁচে থাকবো না কেন, আমি তো কখনো মরিনি। কিন্তু আমি যে সেদিন দেখলাম তোমাকে, আর তোমার মাথাটাও তো ছিল না বৌদি, সেটা শুনেছিলাম দু টুকরো হয়ে গিয়েছিল। আর তুমি বিছানার নিচে কি করছো বৌদি? তুই কি করেছিলি সুশান্ত বিছানার নিচে? হাত রাখছিলি তো, কিন্তু কিছু কি খুঁজছিলি তুই? কোথায়? না তো। মিথ্যে বলছিস তুই সুশান্ত, তুই তো খুঁজছিলি টাকাগুলোকে, যেগুলো তুই সকালে বিছানার মধ্যে রেখেছিলি। ওই টাকা দেখে তুই লোভ সামলাতে পারলি না বল? মানে এসব কি বলছো তুমি? আর তুমি কোথায় পূর্ণিমা বৌদি? আমি তোমাকে কোথাও তো দেখতে পাচ্ছি না কেন? দেখবি আমাকে? দেখ তাহলে। পূর্ণিমার কণ্ঠস্বরে কথাটা বলেই বিছানার নিচ থেকে বেরিয়ে আসতেই জোরালো একটা চিৎকার করে ওঠে সুশান্ত। চোখের সামনে সে যা দেখছে তা দেখে যেন ভয়ে বারবার সে শিউরে উঠছে। মাথা কাটা অবস্থায় তার সামনে নড়াচড়া করছে পূর্ণিমা বৌদির শরীরটা। এক ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল সে, কিন্তু তাকে তা করতে দিল না পূর্ণিমার সেই মুন্ডবিহীন শরীর। সে আবার সুশান্তের গলা টিপে ধরে বলল, লোভ করেছিলি না তুই? ভেবেছিলি আমার শাশুড়ি মা অন্ধ বুড়ি বলে তার কেউ নেই। আমাদের এই বাড়ির দলিলে তুই সই করাসনি। গতকাল একজন উকিলকে তোর বন্ধু সাজিয়ে এনে এই জমিটাও তুই বিক্রি করতে চাইছিলিস। আর আজ ওই কটা টাকা যেটা আমার অন্ধ শাশুড়ি মা তার নাতিকে শীতের সোয়েটার কিনে দেবে বলে জমাচ্ছিল। তোর এত লোভ সুশান্ত, বুড়ি মানুষটাকে কিছু বুঝতে না দিয়ে ভেতরে ভেতরে সব নোংরা কাজ করেছিস। ছি, ওর দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে। ছি সুশান্ত, ছি, তুই এত নিচে নামালি নিজেকে। এবার যে তোকে তোর এই নিচু কাজের জন্য শাস্তি পেতেই হবে। সুশান্ত কিছু একটা বলতে চাইল, কিন্তু সে পারল না। তার আগেই যেন অস্বস্তিতে তীব্রভাবে দম বন্ধ হয়ে আসতে লাগলো তার। তবুও সে একবার চেঁচাবার চেষ্টা করে পূর্ণিমাকে বলল তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পূর্ণিমা তাকে সেই সুযোগই দিল না। তার গলা টেপা অবস্থাতেই তাকে খানিকটা শূন্যে তুলে ধরে থাকলো একভাবে। সুশান্তর সেই দমবন্ধ অবস্থাটা যেন আরো জোরালো হতে লাগলো মুহূর্তের মধ্যেই। তবুও সে চেঁচাবার চেষ্টা থামালো না। তার গলা থেকে স্বর বের না হলেও মুখ খোলা রেখে সে সেই অবস্থাতেই চেষ্টা করে গেল তাকে সেই অবস্থায় সাহায্যের জন্য কাউকে ডাকার।
কিন্তু সে ব্যর্থ হলো। ধীরে ধীরে তার গোটা শরীরটা যেন অসাড় হয়ে আসতে লাগলো। তারপর ধীরে ধীরে সুশান্ত তার চোখ দুটো বুজিয়ে নিতেই তাকে ঘর থেকে বাইরের একটা ঝোপের দিকে ছুঁড়ে মারল পূর্ণিমা। তারপর ঘর থেকে বেরিয়ে গিয়ে একবার বাথরুমের দিক থেকে জোরালো একটা ধোঁয়ার সাদৃশ্য নিয়ে সে তার শাশুড়ি মাকে নিয়ে আসলো বাথরুমের বাইরে। তার ঘরের মধ্যের বিছানায় পূর্ণিমা তাকে বসিয়ে দিতেই অমলা বুড়ি বারবার সুশান্তের নাম ধরে ডাকছিল, কিন্তু সুশান্তের আর কোনো উত্তর সে পেল না। তা দেখে সে বলল, ও সুশান্ত, তুই কি চলে গেলি বাবা? অমলা বুড়ির সেই কথা শুনে ধোঁয়ার সাদৃশ্যে থাকা পূর্ণিমার মাথা কাটা শরীরটা যেন দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর সে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল ধীরে ধীরে। পরের দিন মাছের আড়ত থেকে প্রায় সন্ধ্যের পর বাড়িতে ফিরে এসে সে তার ছেলের বউ আশাকে চায়ের কথা বলতে যেতেই রান্নাঘর থেকে আশা চেঁচিয়ে বলল সে চা দিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। চানু রায়ের পত্নী বিয়োগ ঘটেছে অনেক আগেই, তবে তার নিজের এক ছেলে, তাকেও সে বিবাহ করিয়ে দিয়েছে। বাড়িতে তার পরিবার হিসেবে এই তিনজনই বিদ্যমান। আশা ঘোমটা দিয়ে তার সামনে চা দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই হঠাৎ একবার দরজার সামনে দাঁড়িয়ে আর চোখে একটা বাঁকা হাসি হেসে ঘর থেকে বেরিয়ে যেতেই চানু রায় তার সামনে রাখা গরম চায়ে চুমুক দিতে গিয়েও যেন থেমে গেল। চায়ের বদলে কাপের মধ্যে লাল রক্ত রয়েছে বলে তার মনে হলো হঠাৎ। সে তৎক্ষণাৎ হাত থেকে কাপটা ফেলে দিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ ঘরের বাইরে থেকে তার পুত্রবধূ আশার গলার আওয়াজ সে শুনতে পেল। আশার হাতেও চায়ের কাপ। সে ঘোমটা টানা মাথায় একবার তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? আপনার চোখ মুখ এমন লাগছে কেন? আরে আরে, এটা কি দিয়ে গেছো বৌমা? এটা তো চা নয়, এ তো দেখে মনে হচ্ছে রক্ত। আরে, আর আরেকটা কাপ তোমার হাতে কেন? আমি তো কিছুই বুঝছি না এসবের। আশা তার কথা শুনে খানিকটা অবাক হয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এইসব কি বলছেন বাবা? আমি তো চা নিয়ে এক্ষুনি এলাম। আমি আগে তো আসিনি। আর আপনি তো হাতে একটা ফাঁকা জলের গ্লাস ধরে আছেন। চানু রায় একবার তার কথা শুনে নিজের হাতের দিকে তাকালো। তখনই সে দেখল আশা মিথ্যে বলছে না। সে সত্যিই তার হাতের মধ্যে জলের একটা ফাঁকা গ্লাস ধরে আছে। চানু রায় বুঝতে পারল না কি ঘটল তার সঙ্গে। অন্যদিকে চায়ের কাপটা টেবিলে রেখে তার ছেলের বউ চলে গেল সেখান থেকে। রাত প্রায় গভীর হয়ে গেল। চানু রায়ের ছেলে বাড়ি ফিরে এসেছে। সে রাতের খাওয়া দাওয়া সেরে তার স্ত্রীকে নিয়ে ঘুমোতেও চলে গেছে। তবে চানু রায়ের যেন আজ কিছুতেই ঘুম আসছে না। অন্ধকার ঘরে সে যতবারই চোখ বুজে ঘুমোবার চেষ্টা করছে ততবারই যেন তার মুখের সামনে ভেসে উঠছে একটা নৃশংস দৃশ্য। একজন অস্পষ্ট চেহারার মহিলা বারবার আঁশবটি দিয়ে কাকে যেন কোপ মারছে। সেই দৃশ্যটা দেখে বারবার আতঙ্কে বোঝা চোখ দুটো খুলে ফেলছে সে। সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসার সাথে সাথে তার সারা শরীরে যেন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এবার সে বিছানা থেকে কোনো রকমে উঠে বসতেই হঠাৎ তার মাথার ওপরের অন্ধকার থেকে কি যেন একটা জলের মতো বিন্দু বিন্দু গড়িয়ে পড়ল তার মাথার ওপরে। তার মনে হলো ফ্যানের ওপরের দিকটা থেকেই কিছু একটা ক্রমাগত পড়ছে। সে একবার হাতের মধ্যে নিয়ে সেই তরলময় জিনিসটা কি তা বোঝার জন্য ঘরের আলোটা জ্বালালো। তারপর ওপরে তাকাতেই সে দেখল তার ছেলে সঞ্জয় আর তার ছেলের বউ আশার কাটা মাথা তার মাথার ওপরে ঘরের ফ্যানের মধ্যে রাখা আছে। এই দৃশ্য দেখে যেন স্থির থাকতে পারল না সে। কাঁপতে কাঁপতে চিৎকার করে লোকজনকে জড়ো করতে চাইল।
কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে অন্ধকারে ঝড়ের গতিতে সজোরে যেন মেঝের ওপর দিয়ে কিছু একটা ছুটে এলো। কোনো রকমে ছুটে আসা সেই জিনিসটার থেকে নিজেকে সামলে নিয়ে উঠোনের মধ্যে নেমে আসতেই সেই জিনিসটা যেন তার চারিদিকে গোল করে পাক খেতে লাগলো জোরালো ঘূর্ণির মতো। আজ আজ এসব কি ঘটছে সেটা কিছুতেই তার মাথায় ঢুকছে না। জিনিসটা যে ঠিক কি তাও সে বুঝতে পারছে না। এমন সময় হঠাৎ তার চোখের সামনের অন্ধকার থেকে আবারও সেই তার বিছানায় শুয়ে থাকা অবস্থায় নৃশংস দৃশ্যটা ভেসে উঠতেই যেন তার বুঝতে অসুবিধা হলো না সেই জিনিসটা ঠিক কি। তার চারিদিকে যে জিনিসটা ঘুরছে সেই শব্দ অনুযায়ী তা একটা আঁশবটি, কিন্তু আঁশবটি না ধরলে তা একা একা কিভাবে নড়তে পারে, সাথে এরকম ভাবে ঘুরতে পারে? তার ঠিক কারণটা কি তা সে কিছুতেই বুঝতে পারছে না। এমন সময় তার ঘাড়ের পাশে কার যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলবার শব্দ সে শুনতে পেল। তার সাথেই ভেসে এলো একটা নারীর কণ্ঠস্বর। কি ব্যাপার চানু রায়, ভয় পেয়েছেন নাকি নাকি কষ্ট পেয়েছেন ছেলে আর ছেলের বউয়ের কাটা মাথা দেখে? কে 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 তুই? কে রে? আরে, তোর সাহস তো কম নয়, হ্যাঁ? এই হিম্মত থাকে তো আমার সামনে আয়। লুকিয়ে কথা বলছিস কেন? আয়। তোমার সামনেই তো দাঁড়িয়ে আছি, কিন্তু কি করে তুমি আমাকে দেখবে বলো? আমার মাথাটাই তো তুমি দু টুকরো করে ফালা ফালা করে দিয়েছো লোক পাঠিয়ে। মানে মানে এসব কি বলছিস তুই? হ্যাঁ? আর আর তুই কে? কে তুই? তোর মাথাটা ফালা ফালা করে কাটতে বলেছি মানে? হ্যাঁ? আমি পূর্ণিমা গো চানু রায়, মরা হারান জেলের মরা বউ। আমাকে ভুলে গেছিলে বুঝি? তার কথা শুনে যেন কিছুক্ষণের জন্য বাক শক্তি হারিয়ে গেল চানু রায়ের। সে বলল, মস্করা হচ্ছে নাকি? পূর্ণিমা তো মরে গেছে, ও আবার কি করে ফিরে আসবে? মরা মানুষকে নিয়ে মস্করা হচ্ছে? এই কে তুই? সামনে আয় বলছি। এমন সময় একটা জোরালো চর গিয়ে বসলো চানু রায়ের গালের মধ্যে। তারপর পূর্ণিমার কণ্ঠস্বর তাকে বলল, মরা মানুষকে নিয়ে মস্করা কে করলো রে শয়তান? বরং তুই তো মস্করা করে আমাদের 3টে জীবন কেড়ে নিলি। আমার স্বামী তোকে সব মাছি তো দিয়ে দিত, কিন্তু তুই তার কি প্রতিদান দিলি তাকে মেরে? বাকি থাকা কটা টাকায় পাওনা টাকার সংখ্যাটা বেড়ে যাওয়ায় তুই তোর লোকজনদের দিয়ে ওকে মেরে ফেললি। এমনকি আমার ওইটুকু বাচ্চাটাকে মারতেও তোর দয়া হলো না। আজকে মরবি তুই শয়তান। তোর পাপ তোর মৃত্যুর কারণ হবে, কিন্তু এখানেই নয়, তোর সেই মাছের আড়তে গিয়ে তোকে আমি মারবো যেখানে তুই আমাকে মেরেছিলি। তারপর মাছের মতো তোর শরীরটাকে পিস পিস করে কাটবো। চল চল আমার সাথে। এই বলে পূর্ণিমা অন্ধকার থেকে একটা প্রকাণ্ড বড় হাতের সাদৃশ্য নিয়ে চানু রায়ের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো তার মাছের আড়তের দিকে। তার সাথে যাতে সে চেঁচাতে না পারে সেই জন্য পূর্ণিমা তার আরেকটা হাত দিয়ে চেপে ধরলো তার মুখটা। চানু রায়কে মাটিতে ছেঁচড়াতে তার মাছের আড়তের সামনে নিয়ে যেতেই মাছের আড়তের মধ্যে নেভা আলোগুলো সব আপনা আপনি এক এক করে জ্বলে উঠল। তার মধ্যেই মাটিতে ছেঁচড়াতে পূর্ণিমা তাকে নিয়ে গেল আড়তের একেবারে পেছনের দিকে রাখা মাছ কাটার জন্য আড়তের উঁচু মাচার মতো জায়গায় সেই আঁশবটিগুলোর দিকে। সেখানে গিয়ে চানু রায়কে টেনে নিয়ে এসে আঁশবটি বরাবর তাকে নিয়ে আসতেই চানু রায় তাকে বলল, মারিস না আমাকে, আমাকে মারিস না পূর্ণিমা, আমাকে মারিস না, আমাকে মারিস না পূর্ণিমা, আমাকে মারিস না। পূর্ণিমা তার মাথাবিহীন শরীরের অবয়ব ধারণ করে তাকে বলল, সেটা আমাদের হাসি খুশি পরিবারটাকে তছনছ করার আগে তোর ভাবা উচিত ছিল। নে
এবার মর। আমার স্বামী ছেলে সবাই মরবার আগে না জানি কত চিৎকার করেছে। তুই মর রে শয়তান, তুই মর। তুই মরলে আমিও শান্তি পাবো, অনেক শান্তি। মর শয়তান, মর। এই বলে মাথা কাটা পূর্ণিমা তার একটা হাত সজোরে বসিয়ে দিল চানু রায়ের গলার ওপরে। বিকট একটা চিৎকার করে উঠল চানু রায়। তারপর বারবার ছটফট করতে শুরু করলো। তার সেই বিকট চিৎকারে সেখানকার ওপরের বাল্ব সব কেঁপে কেঁপে উঠতে লাগলো বারবার করে। তার সাথেই অনবরত সেই বাল্বটা নড়ে উঠতে লাগলো। আর তার মধ্যেই বারবার জোরালো আসবটির কোপের শব্দ যেন জোরালো ভাবে শোনা যেতে লাগলো সেখান থেকে। প্রায় ভোর রাত অবধি সেই শব্দ হতে হতে হঠাৎ করেই সেই শব্দটা থেমে যেতেই কাটা ক্ষতবিক্ষত চানু রায়ের শরীরটার ওপর দিয়ে পূর্ণিমার মাথা কাটা শরীরটা মিলিয়ে গেল ধীরে ধীরে। আর তার সাথেই দোকানের সেই বাল্বের আলোটা আচমকা নিভে গেল। বেশ কয়েক মাস পর কুয়াশার মধ্যে নির্মলপুরের মাছের আড়তের দিকে এগিয়ে যাচ্ছিল চন্দন। তবে প্রথমে সে রাস্তা চিনতে না পারায় কয়েকজন তাকে আড়তের রাস্তা দেখিয়ে দেওয়ার সাথেই বলে যে ওই আড়ত নাকি ভালো নয়, যে ওই আড়তে যায় সে আর ফেরে না। তবে সেসব কথাতে সে কান দেয় না। সে একজন ছেলে, সে নদীতে মাছ বেচে খায়। বিভিন্ন আড়তের মালিকের কাছে সে যায়। তার অত কথা শুনে কি কাজ? তার কাজ মাছ বেচা, আর সে শুধু পয়সাকেই বোঝে। তাই সে আড়তের দিকেই এগিয়ে যেতে থাকে। একেবারে চারিদিকটা যেন কুয়াশায় ছেয়ে আছে, তবে আশেপাশে কোথাও কেউ নেই। এমন সময় হঠাৎ তার ঘাড় বেয়ে একটা হাতের স্পর্শ পেতেই পেছন ঘুরে তাকাতেই একটা পুরুষ কণ্ঠস্বর তাকে বলল, ও দাদা, আমি চানু রায়, এই আড়তের মালিক। আপনি কি আমার কাটা মাথাটাকে দেখেছেন? খুঁজে দিন না আমার মাথাটা, দিন না। সেই কবে থেকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কথাটা বলে একটা জোরালো খলখল হাসি হাসতে লাগলো চানু রায়।